মেদিনীপুরে অত্যাচারী জেলা শাসক জেমস পেডি তিনি মেদিনীপুরেতে এসেই অত্যাচারের বন্যা বইয়ে দেন। যেখানে সেখানে যখন তখন তিনি গুলি চালানোর অর্ডার দেন। বিশেষ করে কৃষকদের ওপর তার অত্যাচারের কাহিনী মেদিনীপুরবাসী কখনো ভোলেনি। সেই জেমস পেডিকে বেঙ্গল ভলেন্টিয়ার্স যে গুপ্ত দলের সঙ্গে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বোসেরই একটি সংগঠন সেটি ছিল সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের সর্বাধিনায়ক বিপ্লবী হেমচন্দ্র ঘোষ ঠিক করলেন যে পেডিকে এই পৃথিবীতে আর নিঃশ্বাস নিতে বেশি দিন সময় দেওয়া যেতে পারে না। তাকে তার উপযুক্ত শাস্তি পেতেই হবে এবং তার জন্যে আমাদের দলের লোকেরা প্রস্তুত। দায়িত্ব দেওয়া হলো দুজন যুবকের ওপর। একজনের নাম বিমল দাশগুপ্ত আর একজনের নাম জ্যোতিজীবন ঘোষ। দুজনেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের দুর্ধর্ষ বিপ্লবী। 1931 সালের 7ই এপ্রিল মেদিনীপুরের অত্যাচারী জেলা শাসক জেমস পেডি একটা স্কুলে এসে স্কুলের প্রদর্শনী ঘুরে ঘুরে দেখছেন। সেদিনকেই প্রদর্শনীটি শেষ হয়ে যাবার কথা। এদিকে বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষও প্রস্তুত। তারা দুটো রিভলভার নিয়ে সেগুলোকে 5টা এবং 6টা মোট 11টা গুলি ভরে তারাও প্রস্তুত পেডির মোকাবিলা করার জন্য। হ্যারিকেন জ্বলছে, পেডি ঘুরে ঘুরে প্রদর্শনী দেখছেন। এমন সময় ঝড়ের বেগে বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ সেই প্রদর্শনী কক্ষে ঢুকে পেডিকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে থাকে। পেডির 5-6টা গুলি করার পরেই ওরা বুঝতে পারে যে আমাদের কাজ শেষ। তারা যেমন ঝড়ের বেগে এসছিলেন ঠিক সেই ঝড়ের বেগেই রাস্তায় গিয়ে পড়ে। রাস্তায় পড়েই দেখেন একজন সাইকেল আরোহী সাইকেলে করে যাচ্ছে। সাইকেল আরোহী তাদের চেনা, পরস্পরকে তারা চেনে। তারা সাইকেল আরোহীর কাছ থেকে সাইকেলটা রিভলভার দেখিয়ে কেড়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে মেদিনীপুরের কাছে শালবনি নামে স্টেশনের দিকে রওনা হয়। শালবনি স্টেশনেতে ওরা যখন পৌঁছয় ততক্ষণে পেডির ভবলীলা সাঙ্গ হয়ে গেছে। সমস্ত শহরেতে গোয়েন্দা পুলিশ তাণ্ডব চালাচ্ছে। কোথায় গেল ছেলে দুটো? তাদের ধরতেই হবে। তারা ততক্ষণে শালবনি স্টেশনের একটা ঝোপের মধ্যে লুকিয়ে আছে। রাতে 2টো নাগাদ গোমো প্যাসেঞ্জার এলে তারা গোমো প্যাসেঞ্জারে চেপে কলকাতার দিকে রওনা দেয়। এদিকে যার সাইকেলটা চুরি হলো বা ছিনতাই হয়ে গেল তার বাড়িতে পুলিশ গেছে। পুলিশ গিয়ে বলছে যে চেনো কিনা? তো উনি বিমলম বললেন, না আমি ওখানে কোনোদিন দেখিনি, ওরা এলাকার ছেলেও নয়, আমি তাদের চিনিও না। কি সাংঘাতিক কাজ করলেন! তার মুখ থেকে যদি একবারও বেরিয়ে যেত জ্যোতিজীবন এবং বিমল দাশগুপ্তর কথা,
তাহলে রক্ষে ছিল না। মাসখানেক আত্মগোপন করে বিমলদা ফিরে আসেন মেদিনীপুরেতে। মেদিনীপুরেতে ফিরে যেদিনই এলেন তার পরের দিন রাত্রিবেলাতেই পুলিশ বাড়ি ঘিরে ফেলে। গুপ্তচরদের অজানা ছিল না যে বিমল দাশগুপ্ত বাড়ি ফিরেছেন। বিমল দাশগুপ্তর দাদা, তিনি খুব কৌশলে বাড়ির পেছনে খিড়কি দিয়ে বিমলকে বের করে নিয়ে গিয়ে সোজা মেদিনীপুর পাবলিক লাইব্রেরির একটা ঘরেতে লুকিয়ে রেখে আসেন। সুবিধাটা ছিল এখানেই যে বিমল দাশগুপ্তর দাদা ওই পাবলিক লাইব্রেরির ছিলেন সেক্রেটারি, চাবি তার কাছেই থাকত। এদিকে বিমল দাশগুপ্ত তো সেই রাত্রিটা রয়ে গেলেন লাইব্রেরির মধ্যে, কিন্তু এবার তিনি বেরিয়ে মেদিনীপুর ছাড়বেন কি করে? মেদিনীপুর ছাড়ার তো উপায় নেই। পুলিশ গোয়েন্দারা সব জায়গাতে ওত পেতে বসে আছে। বিমলের দাদা গেদুবাবু বলে একজনের সহায়তা চাইলেন। এই গেদুবাবুর একটা ডেয়ারি ফার্ম ছিল, গোয়ালা। তা তিনি তার বিশ্বস্ত এক গোয়ালা, তার নাম রঘু গোয়ালা, হিন্দুস্তানি লোক, তাকে বলল, রঘু, বিমলকে তুই কলকাতায় পৌঁছে দিয়ে আয়, পয়সা পাবি। পয়সার লোভে রাজি হয়ে যায় রঘু। তারপরে কি হলো? রঘু বলল, আমার সঙ্গে যেতে গেলে বিমলবাবুকে কিন্তু আমার জেনারা সেজে যেতে হবে। তাই সই। তার বউয়ের কাপড় পরে, হাতে ভারী রূপোর বালা, পায়ে মল পরে রঘু গোয়ালার বউ সেজে বিমল কলকাতা রওনা হলেন ট্রেনে চেপে। কলকাতায় পৌঁছে গুপ্ত স্থানে পৌঁছানো পর্যন্ত রঘু তার সঙ্গেই ছিল। তারপরে কলকাতা পৌঁছানোর পর তিনি বরানগরের গুপ্ত কেন্দ্র থেকে সোজা ঝরিয়াতে চলে যান আত্মগোপন করতে। ঘটনাটা কিন্তু এখানেই শেষ হয়ে যেত, কিন্তু না, এখানে শেষ হলো না। 27শে জুলাই 1931 এজলাসের মধ্যেই আলিপুরের জেলা জজ আর গার্লিক, তিনি গুলিবিদ্ধ হলেন এবং ঘটনাস্থলেই মারা গেলেন। এবং যিনি গুলি করেছিলেন তিনিও রক্ষীর গুলিতে ওইখানেই প্রাণ হারান। সুতরাং বোঝা গেল না যে গুলিটা কে করেছিল। তার পকেটে একটা চিটকুট কাগজ পাওয়া গেল, তাতে লেখা, দীনেশ গুপ্তর ফাঁসির আদেশ দেবার উপযুক্ত শাস্তি নাও, ইতি বিমল গুপ্ত। পুলিশ ভাবলো, যাক, বাঁচা গেল, আমাদের আর ধরতে হবে না, বিমল গুপ্ত এবারে মারা পড়েছে। ফলে বিমল গুপ্তের ওপর থেকে পুলিশের নজর চলে গেল। পুলিশের নজর চলে যাওয়াতে তাতে দলের একটা সুবিধে হলো, পুলিশ আর বিমলকে খুঁজছে না, তারকে একটা দায়িত্ব দেওয়া হোক। সে সময় ইউরোপিয়ান
অ্যাসোসিয়েশনের এক ভারত বিদ্বেষী ভদ্রলোক ছিলেন। তার নাম হচ্ছে মিস্টার ভিলিয়ার্স। তিনি ছিলেন ওই অ্যাসোসিয়েশনের সভাপতি। তার অফিসটা ছিল গ্লেন্ডার হাউসের 4 তলাতে। বিমল দুটি রিভলভার হাতে নিয়ে এক মুসলমান যুবকের পোশাক পরে চাকরির প্রার্থী হিসেবে ভিলিয়ার্সের সাক্ষাৎ প্রার্থী হলেন। মুসলমান প্রার্থী ইংরেজরা বিশ্বাস করত, তাই তাকে বলা হলো আসতে। বিমল ঘরে ঢুকেই এক লাফে টেবিলের উপর দাঁড়িয়ে ভিলিয়ার্সের দিকে 2 হাতে রিভলভার নিয়ে গুলি বর্ষণ করতে থাকে। ভিলিয়ার্স বুঝতে পেরেছিল বিপদ এসে গেছে, যমদূত এসে গেছে। সে চট করে টেবিলের তলায় গিয়ে লুকিয়ে পড়ে। সামান্য একটু আহত হলেও ভিলিয়ার্সের তেমন কিছু হলো না। ধরা পড়ে গেল বিমল দাশগুপ্ত। এই হচ্ছে বিমল দাশগুপ্ত, এবং এই হচ্ছে বিমল দাশগুপ্তের লেখা আমাকে চিঠি। বিমল দাশগুপ্ত ধরা পড়ে যাওয়ার পর তার বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং তাকে আন্দামান সেলুলার জেলে দীর্ঘ 8 বছর বন্দি করে রাখা হয়। আন্দামানেতে তার কয়েদি নাম্বার ছিল 9। বিমলদা এতটাই তেজি ছিলেন যে আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে বিমলদা, গুলিটা কি আপনি করেছিলেন, তখন তার বয়স প্রায় 80-81 হবে। তিনি ক্ষিপ্র হয়ে বুক চিতিয়ে বলেন, আমি ছাড়া কে, তুমি? এই হলেন বিমলদা। এরকম শত শত বিমলদার আত্মত্যাগে ও আত্মবলিদানে আজ আমার সাথে। বিমলদাকে প্রণাম। ইতিহাসের বুকে স্বর্ণাক্ষরে লেখা আছে মেদিনীপুরের নাম। 1931, 32 এবং 33 এই 3 বছরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে মেদিনীপুরের বীর সন্তানরা গুলি করে হত্যা করেন। প্রথম জন হলেন পেডি, যাকে হত্যা করেন জ্যোতিজীবন ঘোষ এবং বিমল দাশগুপ্ত, সেটি বলেছি। দ্বিতীয় জন হলেন জেমস ডগলাস। পেডি স্থলাভিষিক্ত হয়েই প্রচণ্ড অত্যাচারের মাত্রা বাড়িয়ে সেটাকে 10 গুণে নিয়ে যান এবং বিনা প্ররোচনায় তিনি হিজলি বন্দিনিবাসের ওপর গুলি চালিয়ে সন্তোষ মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্তকে হত্যা করেন। বিপ্লবী নেতৃবৃন্দ ঠিক করেন যে ডগলাসকেও সমুচিত শিক্ষা দিতে হবে। ডগলাসকে মারবার জন্যে 2 জনের ওপর দায়িত্ব দেওয়া হয়। একজন হচ্ছেন প্রদ্যোৎ ভট্টাচার্য, আর একজন হচ্ছেন প্রভাংশু শেখর পাল। আমি প্রভাংশু শেখর পালকে পেয়েছিলাম এই কারণে, কারণ উনি জীবিত ছিলেন।
কিন্তু 1933 সালে 12ই জানুয়ারি প্রদ্যোতের ফাঁসি হয়ে যায় এই হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট থাকার জন্যে। নভেম্বর থেকে মার্চ এই 5 মাস দীর্ঘ প্রতীক্ষার পরে প্রভাংশু শেখর পাল এবং প্রদ্যোৎ ভট্টাচার্য ডগলাসকে হাতে পায়। কারণ মাত্র 100 গজ দূরে জেলা বোর্ডের অফিসে ডগলাস মাসে 1 ঘন্টার জন্য কেবল বাংলো ছেড়ে বেরোতেন। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই দুই বিপ্লবী 5 বার অ্যাটেম্প্ট নেন ডগলাসকে হত্যা করার, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণেতে ওনার কাছে ঘেঁষতে পারেনি। তখন বিপ্লবী নেতৃবৃন্দ ঠিক করেন ডগলাসকে যদি হত্যা করতে না পারা যায় এই পরিস্থিতিতে, তাহলে অন্যান্য কোনো এক রাজপুরুষকে তারা হত্যা করবার ছক করবে। সুতরাং বিপ্লবীদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে এপ্রিল মাসেতেই তারা ডগলাসকে হত্যা করতে বদ্ধপরিকর। 30শে এপ্রিল জেলা বোর্ডের মিটিং, 1 ঘন্টা সময় ওনারা হাতে পাবেন ডগলাসকে যেরকম করে হোক কাছে পেয়ে ডগলাসকে নিধন করার জন্য। প্রভাংশু পাল আর প্রদ্যোৎ একটা ওয়েবলি রিভলভার আর একটা আমেরিকান রিভলভার নিয়ে প্রস্তুত হয়ে তারা রওনা দিল জেলা বোর্ডের অফিসের কাছে। জেলা বোর্ডের অফিসে পৌঁছে ভালো মানুষটি সেজে তারা গেট দিয়ে ঢুকতে যাচ্ছে। রক্ষীরা বলল, তোমরা কে, কৌন হ্যায়? ওরা বলল, আমরা জেলা বোর্ডের কর্মচারী, মিটিং হচ্ছে, মিটিংয়েতে কাগজপত্র দেখাতে যাচ্ছি। বলল, অর্ডার নেই হ্যায়, ঢোকবার কোনো অর্ডার নেই। ফলে ওদের ওইখান থেকে ভাগিয়ে দেয়। প্রভাংশু পাল আর প্রদ্যোৎ ভট্টাচার্য মরিয়া তখন তারা কিছুটা আড়ালে গিয়ে জেলা বোর্ডের চত্বরেতে কাঁটা তার পেরিয়ে বিল্ডিংয়ের কাছে যে বাড়িতে মিটিং হচ্ছিল সেই বাড়ির পেছন দিক দিয়ে ওরা বাড়ির মধ্যে ঢুকে পড়ে সকলের চোখে দিয়ে। এবং যে ঘরেতে মিটিংটা হচ্ছিল সেই ঘরের ঠিক পেছন দিক দিয়ে তারা ঢুকেই দেখে যে ডগলাস মিটিং পরিচালনা করছে, পিঠটা তার দরজার দিকে। এই ফাঁকে প্রভাংশু পাল মেলা থেকে কেনা একজোড়া নকল গোঁপ পরে নিয়েছে ছদ্মবেশ হিসেবে, আর প্রদ্যোৎ ভট্টাচার্য একটা চশমা পরে নিয়েছে। ডগলাসের পেছনে পৌঁছেই তারা দুজনে গুলি বর্ষণ করতে থাকে। পর পর 5টা গুলি ডগলাসের পিঠেতে বিদ্ধ করে তারা দুজনে যখন রাস্তায় নেমে আসে তখন তাদের পেছনেতে রক্ষীরা তাড়া করে ধরবার চেষ্টার জন্য এগোচ্ছে। তারা কয়েকটা গুলি ছোড়ে, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তারা দুজনে দুটো পথ ধরে। দুর্ভাগ্যের বিষয় প্রদ্যোৎ ধরা পড়ে যায় এবং প্রভাংশু পাল পালাতে সক্ষম হন। প্রভাংশু পালের কিন্তু মেদিনীপুরে নিজেদের বাড়ি ছিল না, সেটা ছিল তাদের মামার বাড়ি। মামারা কিছুই বুঝতে পারলেন না। তিনি এসে মামার বাড়িতে ঢুকলেন, রাত্রে খাওয়া দাওয়া করলেন,
একজন মামা পরামর্শ দিলেন যে কাল সকাল থেকেই ধরপাকড় শুরু হবে, তুই বাইরের ছেলে, তুই বরং কলকাতায় ফিরে যা। কিন্তু একলা যদি কলকাতায় ফিরবার পথ ধরে তাহলে কিন্তু নির্ঘাত পুলিশের জালে ধরা পড়বে সন্দেহবশত। তার মামাতো বোনকে নিয়ে প্রভাংশু পাল পরের দিন কলকাতার ট্রেন ধরলেন। কিন্তু গোয়েন্দা বিভাগ এতটাই সক্রিয় ছিল যে তা সত্ত্বেও প্রভাংশু পালকে ওরা কলকাতা থেকে ধরে নিয়ে আসে মেদিনীপুরেতে এবং শনাক্তকরণ প্যারেডে দাঁড় করিয়ে তাকে শনাক্ত করবার চেষ্টা করা হয়। প্রভাংশু পাল শনাক্তকরণ প্যারেডেতে তাকে কেউ চিনতে পারে না এই কারণেই যে যারা তাকে দেখেছিল তারা দেখেছিল তার মুখে বড় একজোড়া গোঁফ আছে। তারা সকলেই বলেছিল না এই বাবু নয়, তার মুখে গোঁফ আছে। তাকে বিনা বিচারে 8 বছর জেলে বন্দি রাখা হয়। আর এদিকে প্রদ্যোৎ ভট্টাচার্যের ফাঁসি হয়ে যায় 1933 সালের 12ই জানুয়ারি ভোর 5টায়। প্রদ্যোৎ ভট্টাচার্য মাত্র 19 বছর বয়সে দেশের জন্য প্রাণ দিলেন। আর ওই একই কাজ করে প্রভাংশু পাল 94 বছর বয়সে 2007 সালে কলকাতার সল্টলেকে পরলোক গমন করেন। একেই বলে রাখে কৃষ্ণ মারেকে। আমি যখন প্রভাংশু পালের সাক্ষাৎকার নিই তখন তিনি আমাকে একটি কথাই বলেছিলেন, জানো হে, আমাকে ওই গোঁফ জোড়াটাই বাঁচিয়ে দিয়েছিল। গোঁফ জোড়াটা না থাকলে আমিও কিন্তু প্রদ্যোতের সঙ্গে ফাঁসির দড়িতে ঝুলে পড়তাম। এই হচ্ছে প্রভাংশু পালের ছবি, তার লেখা চিঠি আমাকে, এরকম একাধিক চিঠি আমার কাছে আছে। 1932 সালের জানুয়ারি মাস দিদি কল্যাণী দাসের বন্ধু কমলা দাশগুপ্ত বীণা দাসের বাড়িতে এসেছেন কমলা খোঁজ নিতে। কমলা সে সময় কিন্তু পিকেটিং করার অভিযোগে প্রেসিডেন্সি জেলে বন্দী। বীণা বরাবরই কম কথা বলতেন। সেদিন কমলাদির কাছে এসে বলেন, কমলাদি, আমাকে একটা রিভলভার জোগাড় করে দিতে পারবে? আমি গভর্নরকে গুলি করব। কমলাদি প্রথমে হকচকিয়ে যান, তারপরেতে বীণাকে কাছে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বলেন যে লক্ষ্মীটি, এই পাগলামি ত্যাগ করো। এ পথ অতি সাংঘাতিক পথ, অতি দুর্গম পথ। আর জানোই তো এখন ইংরেজ শাসক ক্ষিপ্ত, তারা ছেলে মেয়ে কাউকে অত্যাচারের হাত থেকে রেহাই দিচ্ছে না। সুতরাং তোমার সিদ্ধান্ত পাল্টাও, যেমন পড়াশোনা করছে করো, দেশ সেবার অনেক সুযোগ পাবে। কিন্তু বীণা দাস ছিলেন প্রচণ্ড জেদি এবং একগুঁয়ে। যেটা একবার মুখ থেকে বেরিয়েছে সেটা কখনোই তিনি মেনে নিতে রাজি নন যে তিনি তার সিদ্ধান্ত পাল্টাবেন। অবশেষে বীণা বললেন, রিভলভার আমার চাই, সেটা তুমিই দাও, আর যে কোনো কারোর কাছ থেকেই আমি পাই। বীণাদি কখনোই মুখ খুলতেন না। অন্যান্য বিপ্লবীরা যখন আমার সঙ্গে কথা বলতেন
অনেকে খোলামেলাভাবে তাদের নিজের জীবনী বলতেন, কিন্তু বীণাদি সেটুকুনি করতেন না। তিনি প্রচণ্ড লাজুক ছিলেন। তাকে অনেক কষ্টে রাজি করিয়ে তার মুখ থেকে সেদিনকার ঘটনা শুনেছিলাম। বীণাদি বললেন, আমার জেদ দেখে কমলাদি একদিন আমাকে বললেন যে লেডিস পার্কে এসে আমার সঙ্গে দেখা করো। সেটি ছিল জানুয়ারি মাসের প্রথমে। আমি লেডিস পার্কে গেলে উনি আমাকে একটি 5 ঘড়া রিভলভার দেন, সঙ্গে কার্তুজ আর একটা পটাশিয়াম সাইনাইডের অ্যাম্পুল। চারদিকে তখন পুলিশ আর গোয়েন্দারা কলকাতায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে বিপ্লবীদের খোঁজে। বীণাদি আর কমলাদি গিয়ে কাছেই রামমোহন লাইব্রেরির 3 তলাতে একটা নিরিবিলি ঘরের মধ্যে গিয়ে বসলেন। বসে কমলাদি বীণাদিকে রিভলভার চালানোর খুঁটিনাটি শিখিয়ে দিলেন যতটা সম্ভব কম সময়তে। তারপর বীণাদি বললেন যে আমিও বাস ধরলাম, ওইদিকে কমলাদিও বাসে করে যে যার বাড়িতে পৌঁছে গেলাম। রাত্রিবেলায় বীণাদি রিভলভারটা বালিশের তলায় নিয়ে শুলেন। মনের মধ্যে তোলপাড় করছে, যে সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্তের ফলাফল কি হতে পারে। বাড়ি ছাড়তে হবে চিরদিনের জন্যে, আগে বাড়ি না আগে দেশ, এই দ্বন্দ্বের মধ্যে বীণাদির 7টা দিন কেটে গেল। তারপর উনি সিদ্ধান্ত নিলেন যে দেশ বাড়ির চেয়ে অনেক বড়, অনেক বেশি মহান, সুতরাং আমার সিদ্ধান্তই ঠিক। আমি ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে গুলি করব। 7ই ফেব্রুয়ারি 1932, 6ই ফেব্রুয়ারি 1932 কলকাতা ইউনিভার্সিটির কনভোকেশন সাড়ম্বরে চলছে। ছোট লাট স্ট্যানলি জ্যাকসন তার নির্দিষ্ট চেয়ারে বসে ভাষণ পাঠ করছেন। স্ট্যানলি জ্যাকসন কলকাতা ইউনিভার্সিটির সে সময়ের চ্যান্সেলরও বটে। পাশেই বসে আছেন সোহরাওয়ার্দী সাহেব। বীণা তার সিটেতে বসে ভাষণ শুনছেন। হঠাৎ সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে বীণা দাস ক্ষিপ্র হস্তে তার গাউনের মধ্যে থেকে রিভলভার বের করে সামনের দিকে এগোতে থাকেন। যোদ্ধার জাত স্ট্যানলি জ্যাকসন, তিনি বুঝতে পেরেছিলেন বীণার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই। তিনি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নেন এবং গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। বীণা কিন্তু পরপর 5টি গুলি উগড়ে দেন। তারপর ঘটনাস্থলে বীণা ধরা দেন এবং তাকে ইলিশিয়াম রোয়ের ইন্টেলিজেন্স ব্রাঞ্চেতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে লালবাজার লকআপে। স্ট্যানলি জ্যাকসনের গায়ে সেদিনকে গুলি না লাগলেও ব্রিটিশ সাম্রাজ্যের ঔদ্ধত্যের যে দৃঢ় প্রাচীর ছিল সেটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। এটা যাতে প্রচার বেশি না হয় সেই জন্যে পরদিনই গভর্নর শুটিং কেস এই নাম দিয়ে বীণা দাসের বিচার ইংরেজ একদিনে শেষ করে দেয়। বিচারেতে বীণা দাসের 9 বছর কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর বীণা দাস একটি বিবৃতি দেন। সেই বিবৃতির একটি লাইন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। অ্যাজ এ ম্যান
As a man, Stanley Jackson is as good as my father. But being a governor, he represents a system which has kept enslaved 300 million people of my country. বীণা দাস যে কতটা দুঃসাহসিক ছিলেন তার প্রমাণ আমি একটু আপনাকে দেখাচ্ছি। উনি যখন বেতন কলেজের হোস্টেলে থাকতেন সেই সময় রাত্রির অন্ধকারে উনি দলের কাজ করবার জন্যে সকলের চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়তেন, ফিরে আসতেন ভোর রাত্রে। সে সময় আত্মরক্ষার জন্য তিনি এই ছোড়াটা সবসময় সঙ্গে বহন করতেন। ইন্টারভিউ নেবার সময় এবং তিনি আমাকে যবে এই ছোড়াটা উপহার দেন, আমি জিজ্ঞেস করেছিলাম, বীণাদি, এই যে ছোড়াটা রয়েছে, এই ছোড়াটা দিয়ে আপনি কাউকে আঘাত করতে পারবেন আত্মরক্ষার জন্যে? উনি মুচকি হেসেছিলেন, হেসে বলেন যে আমি কাউকে হয়তো আঘাত করতে পারবো না, কিন্তু নিজে তো মরতে পারবো, আর আমি যদি মরে যাই তাহলে আমার দলের গুপ্ত কথাও কেউ কোনোদিন জানতে পারবে না। বীণাদির রায় বেরোনোর পর ক্ষিপ্ত ইংরেজ ঠিক করেছিল যে তাকে আন্দামানেতে পাঠানো হবে। এই কথা পৌঁছে যায় রবীন্দ্রনাথের কানে। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেন, একটি টেলিগ্রাম করেন সেই লেডি জ্যাকসনকে, যার হাজবেন্ড বা স্বামী স্ট্যানলি জ্যাকসনকেই বীণা দাস গুলি করবার জন্যে তার রিভলভার তুলে ধরেছিল। স্ট্যানলি জ্যাকসন যদিও বীণা দাসের হাতে নিহত হননি, কিন্তু লেডি জ্যাকসন কোনোদিন প্রতিহিংসার দেখাননি। লেডি জ্যাকসনের প্রচেষ্টায় বীণা দাসের আন্দামান যাওয়া রদ হয়। আমরা লেডি জ্যাকসনকেও ধন্যবাদ জানাই এবং রবীন্দ্রনাথও দাঁড়িয়ে গেছেন, তাকে ধন্যবাদ। এখন শেষে বলি, কে এই বীণা দাস? এই বীণা দাস হলেন কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মনীষী বেণীমাধব দাসের ছোট মেয়ে। যে বেণীমাধব দাস বালক সুভাষচন্দ্রের মনে দেশপ্রেমের দাবানল জ্বালিয়ে দিয়েছিলেন। বীণা দাসের জীবনাবসান হয় 1986 সালে ঋষিকেশে অজ্ঞাত পরিচয় এক মহিলা হিসেবে।